আমাকে দেখে এসে এখন আমাকেই ভুলে গেছে। কি 40 দিন আগে আমি সুস্থ হয়ে গেছিলাম, মাঝখানে সুস্থ হয়ে আবার আমার মানে সমস্যা। ওরা হচ্ছে স্টুডেন্ট, কম বয়স, আমার নিজেরও তো কম বয়সী, শুধু আমি আমার বয়ফ্রেন্ড নিয়ে চলে যেতাম, এসেই জামাই নিয়ে পড়ে আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমি খুব বেশি কিছু বলবো না, বড় সতীনকে নিয়ে আমার যত কথা আছে। আপনাদের একটা প্রশ্নের উত্তর আমি প্রথমেই দিই। আপনারা আমাকে মানে এখন রিসেন্ট এই কমেন্টটাই করেন যে আমি বড় সতীনের সাথে এইভাবে কেন কথা বলি, যেভাবে মন চাই সেভাবে, মানে এত বাজেভাবে কেন কথা বলি। এইভাবে বাজেভাবে কথা বলার তো কোনো মানে হয় না। আর আমাদের মধ্যে যদি ভালোবাসা থাকতো, আমি যদি বড় সতীনকে ভালোবাসতাম, বিশ্বাস করতাম, তাহলে মানে ও বাড়ি ছেড়ে রাগ করে চলে গেছে, ও যা বলার বলছে, কিন্তু আমি কিভাবে বলি। এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি কিন্তু শুরুর দিকে সব কিছু অনেক সুন্দর করেই বলছি, মানে আমি সুন্দর করে বলতেছি, ওকে বুঝাইতেছি তুমি চলে আসো। আর একটা রাগ তো অবশ্যই থাকবে, যেহেতু আমার দোষ পড়ছে। আপনি মানে একটা মানুষের সাথে আপনি নিজেই চিন্তা করেন, নিজের মাথাটা একটু খাটান, যে আপনি একজন মানুষের সাথে মানে অনেক ক্লোজ, আপনাদের মধ্যে সম্পর্কটা অনেক ভালো, কিন্তু সেই মানুষটা হুট করেই কোনো কারণ ছাড়া সামান্য কিছু বিষয় আপনার একটু এদিক সেদিক দেখছে, সেটা নিয়ে আপনার সাথে খুব বেশি রাগারাগি করলো, আপনার নামে কিছু খারাপ খারাপ কথা বলে চলে গেল, বদনাম করলো। সেটা আপনার কাছে ঠিক কেমন লাগবে? তখন কি আপনি মানে রাগ না দেখিয়ে থাকতে পারবেন? আপনি তাকে যতই ভালোবাসেন, যতই আপনার মহব্বত হোক না কেন তার প্রতি, তো এইটুকু তো থাকবেই। তার আমরা তো 203 একসাথে মিলেমিশে সুন্দরভাবে একটা সংসার করছি। তো সংসারের জিনিসটা তো আপনারা বুঝেনি, সংসারের জিনিসটা তৈরি হয়ই ভালোবাসা দিয়ে। সম্পূর্ণ জিনিসটাই মানুষের ভালোবাসা, সংসারে যারা যারা থাকে সব কিছু মিলিয়ে হয়। তো সেই জায়গায় এত দিন ভালো থেকে ও আমার নামে এতগুলো কথা বলে গেল, যেগুলো কোনো ভিত্তিই নাই, কোনো যুক্তিই নাই। যারা বোঝার তারা কিন্তু ঠিকই বুঝছে, বড় সতীন যা যা বলছে সেগুলোর মধ্যে আসলে যুক্তিগুলা কি আসলে ঠিক না কি ভুল, তারা ঠিকই বুঝে গেছে। তো মানে আপনার নামে এসব কথা বলতেছে, আপনি তখন কিন্তু মানে অটোমেটিক আপনার একটা রাগ চলে আসবে, আপনি না চাইলে অনেক কিছুই বলে ফেলবেন। তা আমার ক্ষেত্রে জিনিসটা এমন হয়েছে, মানে আমার সাথে সাথে শুনে জিনিসটা সহ্য হয় না, যে বড় সতীন আমার নামে এইভাবে কথাগুলো কিভাবে বলতে পারলো। এটা তো কখনোই সম্ভব না। আমি রাগে না হয় এক দুইটা কথা বলতে পারি, যেহেতু আমার রাগ বেশি, ও বলে, আমি নিজেও বলি, ঘরের সবাই জানে যে আমার রাগ বেশি। তা আমি না হয় রাগের মাথায় ওর নামে একটা দুইটা কথা বললাম, কিন্তু ও মানে এত শান্তশিষ্ট থাকে সারাদিন, কিভাবে পারলো। তো সেই নিয়ে আমি একটু একটু রাগ দেখাইছি, তারপরেও সুন্দরভাবে বলছে, কিন্তু ও না কোনো কিছুই বলতেছে না, যে বাসা থেকে গেছি আসবো না কি কি কারণে গেছে, মানে আসে না যে একটা জিনিস ক্লিয়ার করবে, ওটা করতেছে না। যার কারণে আমি হচ্ছে না পারতে 10-12 দিন চলে গেছে, না পারতে গিয়ে ওর সাথে আমি একটু তুই তুকারি করছি, একটু বাজেভাবে কথা বলছি, যাতে ও কিছু বলে। আমার কথাগুলো শুনে তো ওরও রাগে ফেটে যাওয়ার কথা, ও কিছু বলবে না, সেই জায়গায় ওর কোনো রিপ্লাই নেই। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি? একটা কিছু তো বলবে নাকি মানুষজনের। তো এই যে ও এভাবে চলে গেছে, একটা কি বলবো, আমাদের তো একটা প্রেশার আছে না, যে ও এখানে গিয়ে কী করতেছে না করতেছে, যোগাযোগ করতেছে না, ওর সমস্যাটা কি। মানুষের তো সমস্যা জানাতে হয়, তাহলেই তো সমাধান খুঁজে বার করা যায়। ও তো সেটাও করতেছে না। তো এখন কি করব? এই কারণে আমি হচ্ছে ওর সাথে একটু রাগারাগি করছি, ভিডিওতে একটু বাজেভাবে কথা বলছি। তো সেটার জন্য আমি বড় সতীনের কাছে ক্ষমা চাই, এতদিন ওকে যা যা বলছি। আপনাদের কাছেও আমি অনেক সরি, কারণ বড় সতীনকে কিছু বললে আপনাদের আবার খুব মনে কষ্ট লাগে। আপনারা অনেক কষ্ট পাইছেন, বড় সতীনের থেকে মনে হয় যে আপনারাই বেশি কষ্ট মানে পাইছেন। তো আপনাদের কাছেও আমি অনেক বেশি মানে দুঃখিত, ক্ষমা চাইতেছি, এতদিন যা বলছি আমি ওর কাছে মাফ চাইতেছি। আসলে কি, ও মানে এটুকু জীবনে কিন্তু ভালোই কষ্ট করে ফেলছে। ওদের দুইজনের ছিল রিলেশন করে বিয়ে, তাও রিলেশন আছে না যে পাশের বাড়ি, এই বাড়ি আর ওই বাড়ি, ওদের রিলেশনটা কিন্তু এরকম না। ওদের রিলেশন, আমার জামাইয়ের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জে আর ওর বাড়ি হচ্ছে খুলনা, মানে দুই জায়গার বাড়ি, মানে একদম দুই প্রান্তে, মাঝখানে নদী। আর আগে তো রাস্তাও ভালো ছিল না যখন ওদের বিয়ে হয়েছে, 19 সালে না 20 সালে ওদের বিয়ে হয়েছিল। মানে তখন পদ্মা সেতুও কিন্তু ছিল না, এখন পদ্মা সেতু আছে, কিন্তু তখন পদ্মা সেতু ছিল না, যাতায়াত খুবই মানে কষ্টকর ছিল। সেই জায়গা থেকে ও মানে সেই খুলনা থেকে ওর আপন মানুষজন সবাইকে ছেড়ে আমার জামাইকে বিশ্বাস করে হাত ধরে বাড়ি থেকে পালিয়ে আসে। ওদের মানে লাভ স্টোরি তো আপনারা এখনও শুনেন নাই, শুনলে বুঝতে পারতেন যে ওরা আসলে এই বিয়েটা করার পরে কি কি হয়েছে, আগে কি কি হয়েছে, অনেক ঝামেলা ওরা পুহাইয়া তারপরে হচ্ছে একজন আরেকজনকে বিয়ে করে মানে সংসার করতেছিল। আলহামদুলিল্লাহ, ওদের আমি আসার আগেও 2 বছরের সুখে শান্তির একটা টোনাটুনির সংসার ছিল, আর এখন 6 বছর মাশাআল্লাহ। তো এর মধ্যে আবার 2 বছরের সংসারের মধ্যে আমাকে নিয়ে আসলো,
যে সতীন নিয়ে সংসার করবে, সতীনের একটা মানে ওর কি বলবো ক্রেভিংসের মতো হয়েছে আর কি। ও মানে আনতে তো চাইছিল যে 4 সতীন আনবে, 4 সতীন এনে অনেক বড় একটা ফ্যামিলি হবে, বাচ্চা কাচ্চা কেউ কেউ ঘেউ ঘেউ থাকবে। কারণ ওর বাবার বাড়িতে কিন্তু একটু অন্যভাবে মানুষ হয়েছে, আমি আমার বাবার বাড়িতে আবার খুবই নিরিবিলিভাবে মানুষ হয়েছি। মানে আমার না মানুষজন খুব কমই পছন্দ, কারণ ছোটোবেলা থেকে আমি শান্তশিষ্ট থাকতাম, আর মানুষজনও তেমন আমি দেখিনি। যেহেতু শহরে বড় হয়েছি, শহরের মানুষজন তো বুঝেনি, একটু অন্যরকম থাকে, যে যার মতো থাকে এরকম টাইপের ছিল। তা আমিও অমনভাবে বড় হয়েছি, কিন্তু একটু বড় হওয়ার পর আমি গ্রামে আসছি। সবসময় যে বলি গ্রামে বড় হয়েছি, ছোটোবেলাটা কিন্তু শহরে কাটাইছি। তো আমার না ওই যে শহরে ছিলাম ওই পরিবেশটা থেকে আমি কাটিয়ে উঠতে পারি নাই। গ্রামে আসার পরও আমার নিরিবিলি একলা একলা থাকতেই ভালো লাগতো। আর ফ্যামিলিগত একটা কি বলবো শাসন তো আমার সবসময় ছিল, ভাইয়াদের শাসন। মনে করেন যে ঘর থেকে একটু বাইর হয়ে মনে করেন যে 10 মিনিট বলে গেছি 20 মিনিট ছিলাম, ওই দিন তো আমার মার খেতেই হতো যে কেন আমি দেরি করলাম, কেন বাইরে টুটু করি। যার কারণে না এমন শাসন পেতে পেতে আমি বাইরে যাওয়াই অফ করে দিয়েছিলাম, নিরিবিলিভাবে থাকতাম। কিন্তু তারপরও না আমার মধ্যে একটা ফাঁকা ফাঁকা লাগতো, যে আমার যদি একটা বোন থাকতো তাহলে তো আমার বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না। 2 বোন একসাথে খেলতাম, তারপরে গল্প করতাম, স্কুলে কি কি হয়েছে, তারপরে একটা পড়া বুঝলাম না, আমি যদি বড় থাকতাম আমি ওকে পড়াশোনা বুঝাই দিতাম, নাহলে ও আমাকে বুঝাই দিত, অন্যরকম একটা থাকতো না বন্ডিংটা। তো এই জিনিসটা কিন্তু ওই যে নিরিবিলি থেকে মাথার মধ্যে সবসময় ঘুরতো। আর আম্মুকে সবসময় বলতাম যে আমার একটা বোন কেন হলো না, তুমি আমার একটা বোন কেন আনলা না, তাহলে তো আমরা 2 বোন অনেক সুন্দর করে থাকতে পারতাম। তো আরেকটা মজার বিষয় কি জানেন, আমি যখন ক্লাস 5-6-এ পড়ি তখন আম্মুকে বলতাম যে আম্মু তুমি না একটা আমার জন্য মানে বোন এনে দাও, আমি না ওই বোনকে গোসল করিয়ে দিব, খাইয়ে দিব, প্লিজ আম্মু আনো না, পড়াও না। আমার আম্মু আমারে ধমকাইতে ইচ্ছা মতো। তারপর আমি বারবার এই কথাটাই বলতাম, মানে আমার একটা বোনের জন্য এতটাই খারাপ লাগতো, এতটাই শূন্য শূন্য লাগতো। তো যে যখন করোনা টাইম ছিল, সারা দিনই বাসায় ছিলাম, তখন তো আরও বেশি জিনিসটা ফিল হইতো যে একটা বোন থাকলে বাইরে যেতে পারতেছি না, ঘরে বসে বসে 2 জন অনেক মজা করতে পারতাম, তো সেটা পারতেছিলাম না। তো এসএসসি পরীক্ষার টাইমে হচ্ছে আমার সতীনের সাথে আমার কথা হয়, তখন ও হচ্ছে সতীন আনতে চায়। তা আমি ভাবলাম যে আমার তো বোনের একটা অভাব সবসময় আছে, সতীনের প্রতি একটা ইন্টারেস্ট আছে, যদি আমি একটা বোনের মতো সতীন পাই সেই সংসারে আসতে আমার সমস্যা কি। 2 জন বোনের মতো থাকলাম, যেহেতু আমার বোনের জন্য সবসময় খারাপ লাগাটা কাজ করে। তো যখন আসলাম আলহামদুলিল্লাহ ওর সাথে যখন কথাও বলি আমি আর কি, তখন তো সব কিছু অনেক ভালো ভালো, 2 জন অনেক ক্লোজ মাশাল্লাহ। তো অনেক ভালো একটা বন্ডিং হয়ে যায়। আসি, তারপরে তোর কষ্ট দেখে আমারও কষ্ট লাগতেছিল, কিন্তু এখানে তো কিচ্ছু করার নেই। আগে থেকেই সাবধান করা ছিল যে আমি আসলে কিন্তু আমার আর ফেরার কোনো রাস্তা থাকবে না, কারণ আমার ফ্যামিলি কিন্তু অনেক স্ট্রিক্ট। তারা মানে কি করবে আমার ধারণারও বাইরে। আমারে পাইলে তো আমাকে একদম বললাম না ওই কথাটা রেস্ট্রিকশন খাইতে পারে, ইউটিউবে শেষ করে ফেলবে। আর তোমাদেরকে তো আছেই জেল হাজত, ওইগুলো তো আছে, আইনি ব্যবস্থা অবশ্যই নিবে, এমনি এমনি কখনোই ছেড়ে দিবে না। এই কথা আমি আগেও ক্লিয়ার করছি, বলছে যে না সমস্যা নেই, ম্যানেজ দিয়ে ফেলবো। আমি বুদ্ধি খাটে, আমার মাথায় অনেক বুদ্ধি, এভাবেই বলতে পারো সতীন, আমার মাথায় অনেক বুদ্ধি, আমি সব কিছু ম্যানেজ করে নিব। আমার জামাইয়ের মাথায় অনেক বুদ্ধি, দরকার হলে তার বুদ্ধিও কাজে লাগাবো। তো তারপরে আমরা সতীন হলাম। তখন কিন্তু বুঝতেই পারেন 2 বছর একটা মানুষের সাথে সংসার করছে, আর যেহেতু ভালোবাসার বিয়ে ছিল, ভালোবাসাটা অন্যরকম ছিল, তো সব কিছু মিলে ওর অনেক কষ্ট হয়ে যেতেছিল, কিন্তু আমি কোনো ফেরার পথ পাই নাই। তো আমি যেটা বলতেছিলাম, আমি কিন্তু বুঝতে পারতেছি যে আমার সতীনের অনেক কষ্ট হইতেছে, অনেক মানে কি অনেক বেশি ওর কষ্টের পরিমাণটা, কিন্তু তারপর আমার ফিরে যাওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না, কারণ ফিরে গেলে মানে শুধু একটা না অনেকগুলো সমস্যা বেড়ে যেত। ওরা হচ্ছে স্টুডেন্ট, কম বয়স, আমার নিজেরও তো কম বয়স, কিন্তু নিজের মেয়ের তো আর ওই ধরনের কোনো ক্ষতি করবে না, মারুক ধরুক যাই করুক না কেন, কিন্তু অন্যের ছেলে মেয়ের তো ক্ষতি করতে 2বারও চিন্তা ভাবনা করবে না, যেহেতু এত বড় একটা মানে ইনসিডেন্ট আছে, তার উপর সতীনের সংসার। যদি শুধু আমি আমার বয়ফ্রেন্ড নিয়ে চলে যেতাম বিষয়টা অন্যরকম ছিল, কিন্তু আমার ক্ষেত্রে তো বিষয়টা পুরাই ভিন্ন। এখনও পর্যন্ত মনে করেন যে আমার শ্বশুরবাড়ির যারা যারা সামনে থেকে দেখছে, তারা এই জিনিসটা বিশ্বাস করে যে না আমার সতীন আমাকে মানে এত স্ট্রাগল করে আনছে, আমি আমার সতীনের জন্য এত স্ট্রাগল করে সতীনের সংসারে আসছি। এছাড়া বাইরের সব মানুষজনই একটা কথাই বলে, আমাদের না মাথা ঘুরে এদের কথা শুনলে, কেমনে পারে যে একজন আরেকজনের সতীন হওয়ার জন্য এত কিছু করতে, আর আরেকজনই বা 2 বছর সংসার করে কিভাবে সংসারে সতীন আনে। তো এই ধরনের একটা বিষয়। তা আমি কিন্তু শুরুর দিকে বুঝতে পারতেছিলাম মানে ওর কষ্ট হইতেছে। একটা মানুষ যখন কষ্ট মানে থাকে তখন কিন্তু ওর চেহারাটা দেখলেই বোঝা যায় যে সে কষ্টে আছে, আর ও তো আমার বেস্ট ফ্রেন্ড, আমি ওরটা কেন বুঝবো না। তো আমি বুঝতে পারতেছিলাম যে ওর অনেক বেশি কষ্ট হয়ে যেতেছে। যদি আমি ফিরে যেতে পারি নাই, কিন্তু আমি যতটুকু পারছি আমার জায়গা থেকে চেষ্টা করছি, সবসময় জামাইয়ের কাছ থেকে দূরে দূরে থাকছি যাতে ওর কষ্টটা কম হয়, ও যাতে মানে
খারাপ না লাগে যে এসেই জামাই নিয়ে পড়ে আছে, ওকে পাত্তা দিতেছে না, এরকম কিছু যাতে ওর মনে না হয়। সবসময় শুরু থেকে এই পর্যন্ত ওকে প্রায়োরিটিতে রাখতেছি, যাতে ওর কখনো মনে না হয় আমাকে দেখে এসে এখন আমাকেই ভুলে গেছে। এই ধরনের চিন্তাভাবনা যাতে ওর কখনো মাথায় না আসে, আমি ওই জিনিসটাই ভাবনা চিন্তা করে সবসময় চলি। যেহেতু অনেক বড় একটা কষ্ট পাইছে, তো মানে আমি যতই চেষ্টা করি না কেন, ওর হয়তো বা মনের মধ্যে একটা কষ্ট মানে রয়েই গেছিলো, চাপা একটা কষ্ট। সেটাই হয়তো বা এখন মনে করেন যে একটু একটু করে অনেক বড় হয়ে গেছে। 4 বছর ধরে জমেছিল। আমি তো সবসময় মানে বরাবরই তেরা, একদম ঘাট তেরা প্রো ম্যাক্স। আমি জামাই তো সবসময় বলে, তুমি এত তেরা কেন, তুমি না মানে অনেক শান্তশিষ্ট বলেছিলা বিয়ের আগে না আমাকে, আমার বড় বউর সাথে বলতা যে তুমি অনেক শান্তশিষ্ট, সারাদিন ঘরে থাকো। পরে আমি উত্তরটা কী দিই আপনাদেরকে একটু বলি, যদিও অন্য টপিকের কথা, যে শান্তশিষ্ট মানুষের রাগ একটু বেশি হয়। আমি এটাই বলে কাটাই দিই আর কি। তো যাই হোক, আমি সবসময় তার সাথে এমনিতেই রাগে আরও বেশি রাগ দেখাইছি, ঘাটতার আমি দেখাইছি, সবসময় দূরে দূরে থাকছি। কিন্তু এখন যখন একটা সমস্যা হয়েছে, বাচ্চাদের ক্ষেত্রে তো কোনো রিস্ক নেওয়া যায় না। আর সব কিছুতে যেমন তেমন আমার রাগে আমি যা মন চাই তা করি না কেন, বাচ্চাদের তো আর ক্ষতি করতে পারি না। তো যার কারণে হচ্ছে জামাইয়ের সাথে 1 মাস থাকা, সে নিজেও কিন্তু আমার প্রতি অনেকটাই কি বলবো রাগী হয়ে ছিল যে তোমার এগুলো সব নাটক। আপনারা কিন্তু যারা জিনের ব্লগগুলো দেখছেন সেগুলোতে দেখছেন, সে সবসময় এটা নিয়ে মজা করছে যে আমি নাকি নাটক করি, এগুলো সবই নাটক, এগুলো সব আমার ধান্দাবাজি, হ্যান ত্যান ইত্যাদি। সরাসরি তো আর কিছু বলতে পারে না, জামাই মানুষ, আবার বিপদে পড়ে যাবে তখন কারে সামলে কারে কি করবে। সে তো ভাবতো যে আমার একটা কিছু বললে বড় সতীন এসে রুখে দাঁড়াবে, যেটা দেখে আসছে কে মানে এখন তো জিনিসটা পুরাই ভিন্ন হয়ে গেছে। যাই হোক, ভিডিওটা জামাই কাট করে দিছে, বলতেছে যে জিন নিয়ে যা কথা বলার সেই নাকি বলবে, যেহেতু বড় সতীন এই জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি অভিযোগটা তুলছে, তার বিরুদ্ধে এটা নিয়ে অভিযোগ করছে, সেই কারণে সেই ক্লিয়ার করবে। তো আমি যেটা বলতেছিলাম, জিনের সমস্যার কারণে হুট করেই মনে করেন যে আমার তার কাছে বেশি বেশি থাকা হয়। এটা হয়তো বা বড় সতীন মেনে নিতে পারে নাই, যে এতদিন দূরে দূরে ছিল তো তেমন একটা খারাপ লাগে নাই। এখন যখন হঠাৎ করে জামাইয়ের কাছে কাছে থাকতেছি, ওইটা মানে মনে হয় হয়তো বা ওর ওই যে পুরনো কষ্টটা আবার জেগে উঠছে, যার কারণে এত রাগ এত কথা। মানে আমার কথা হচ্ছে, তোমার কষ্ট লাগছে ঠিক আছে, তুমি এটা বলতে পারতা যে আমার তো বাচ্চাদেরকে নিয়ে সমস্যা হইতেছে, এটা সেটা কী কী সমস্যা হইতেছে তুমি সব কিছুই বলতা, তোমার ফার্নিচার নিয়ে সমস্যা সেটাও বলতা, মানে কিছু বললা না ভিডিওতে গিয়ে। মানে এটা কি করলো আমাকে একটু বলো। যাই হোক, যা করছো মনের কষ্ট থেকে করছো, মানে মনটা তোমার অনেক নরম হয়তো বা এই কারণে বুঝতে পারো নাই। আর সহজে তোমার মাথায় সব কিছু খেলেও না, মানে ঢুকে না তোমার মাথায় সহজে সব কিছু, ওই যে বুঝতে পারো অনেক পরে গিয়ে, সময় একদম শেষ হয়ে যাবে তার একটু আগে বুঝতে পারো তোমার বিষয়টা হচ্ছে এমন। যাই হোক, কষ্ট পাইছো সেটা আমিও বুঝতে পারতেছি, কষ্টের থেকে এইসব কথা আমাকে বলছো, তো সেটার জন্য আমিও তোমার কাছে ক্ষমা চাই। মানে আমিও ফার্স্টে বুঝতে পারিনি, আমিও অনেক রেগে গেছিলাম তুমি আমার ব্যাপারে এইসব হঠাৎ করে বলাতে, যার কারণে তোমার সাথে আমি একটু বাজেভাবে কথা বলছি, তুই তুকারি করছি, যেটা আমি কখনোই করি নাই। তোমার সামনাসামনি থাকতে সবসময় তোমাকে তুমি তুমি করেই বলছি। তো এটার জন্য আমি তোমার কাছে মানে হাত জোর করে মাফ চাইতেছি, প্লিজ তুমি কিছু মনে করো না। আর খুব তাড়াতাড়ি বাসায় মানে চলে আসো, আর কতদিন এইভাবে মানুষের বাসায় থাকবা। তার কিছু বলতেছে না, আজকে বুঝতেছে না, সব দিক দিয়ে শুধু ধোঁয়া আসতেছে, আগুন লাগাইছে মনে হয় কোনো জায়গায়, পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে যেতেছে, আমার কথা বলতেও কষ্ট হইতেছে। গাইস, ভিডিওটা এখানেই শেষ করে দিয়ে, শ্বাস বন্ধ হয়ে আসতেছে আমার। আল্লাহ হাফেজ।